মেঘ, ভেতরে এসো না একবার। কেন? দেখো, তুমি আমার জন্য এত কিছু করেছো, আমাকে অন্তত একবার তোমাকে কৃতজ্ঞতা জানানোর সুযোগটুকু দাও। প্লিজ একবার ভেতরে এসো। আর তাছাড়া একজন তোমাকে এক্সপেক্টও করছে। এক্সপেক্ট করছে মানে? আমার এখানে আসার কথা ছিল নাকি? না মানে তুমি এসেছো সেটা শুনেছে ঠাম্মি, সেই জন্যই তোমাকে একবার এসো না একবার, প্লিজ ভেতরে এসো। দেখো গিনি, আমি ঠাম্মিকে যতটা চিনি, ঠাম্মির যদি আমার সঙ্গে দেখা করার হয়, ঠাম্মি তো আমার বাড়ি গিয়ে দেখা করে আসবে। আমি কখনো এই বাড়িতে আসবো তার অপেক্ষা তো ঠাম্মি করবে না। আর তাছাড়া তুমি তো আমাকে অনেকবার কৃতজ্ঞতা জানিয়েছো গিনি। আর দেখো, সত্যি বলতে আমার মনে হয় না তার কোনো দরকার আছে। কারণ আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে তোমার জায়গায় যদি ওইখানে যে কেউ থাকতো, আমি ঠিক একই কাজটাই করতাম। আর আমার জায়গায় যে কেউ থাকলে একই কাজটা করতো যদি জানতে পারতো তুমি বিপদে আছো। তাই কৃতজ্ঞতা জানাবার কোনো দরকার নেই গিনি। আর প্লিজ তুমি আমাকে ওই বাড়িতে ঢুকতে বলো। ও বাড়িতে আমার যে অপমানটা হয়েছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না গিনি। তাই প্লিজ তুমি ও বাড়িতে আমাকে যেতে বলো না। আর দেখো, তুমি যদি সত্যিই আমার কাছে কৃতজ্ঞ হতে, তাহলে তুমি ও বাড়িতে আমাকে ঢুকতে বলতে। মেঘ, তুমি একবার প্লিজ ভেতরে এসো, আমি তোমাকে অনুরোধ করছি। ঠিক আছে, চলো। আমি সেই দিনটা মনে রাখতে চাই না ময়ূরী। আমি আমি সেই দিনটা ভুলে যেতে চাই। কি বলে তো মা, আমার বেঁচে থাকাটাই ঠিক হয়নি, তোমাদের আমাকে বাঁচিয়ে রাখাটাও ঠিক হয়নি। এই যে আমি মেঘের রক্ত নিয়ে এতদিন বেঁচে আছি, এই মেঘের রক্ত নিয়ে ধার করে বেঁচে থাকার জীবন, এটা কতদিন বলো তো? তুমিই বলো। আমার বেঁচে থাকার মেয়াদ তো শেষ হয়ে গেছে। এখন এটা কি হচ্ছে? এই যে আমি বেঁচে আছি, আমি তো জোর করে বেঁচে আছি, এটা তো ঠিক না, এটা ভুল। আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা ভালোভাবে শোনো। এরপর বাড়াবাড়ি হলে তোমরা কিন্তু মেঘের রক্ত আমাকে দেবে না। আমি নিজে একটা ইচ্ছাপত্র করে দেব যে আমার কিছু হলে আমাকে যেন মেঘের রক্ত না দেওয়া হয়। এটুকু তো আমি করতেই পারি, তাই না? কি সব বলছিস তুই? মেঘের রক্ত নিবি না তো? মরে যাব, বাঁচবো না, তাই তো? মরে যাব, কি যায় আসে তাতে? কারুর কিচ্ছু যায় আসে না মা। আমি যদি মরি, আমি যদি সত্যি সত্যি মরে যাই, তাহলে তোমার ভেতরে একদম অন্তরে, অন্তঃস্থলে তুমিও তো স্বস্তি পাবে, তাই না? ময়ূরী, এত ভয় পাচ্ছ কেন? এক্ষুনি তো কিছু হচ্ছে না। না, স্যুপটা খেয়ে নাহলে ঠান্ডা হয়ে যাবে। এই ছোট, আয় একবার। এসে গেছি বলো। এই সব দেখ না, সব ঠিক আছে তো? হ্যাঁ, কিছু বাকি নেই তো? মা, কাকিমণি, মেঘ আসছে। আসছে? তোমরা রেডি তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ রেডি, আসছি আমরা। যাক বাবা, আসছে। দেখ, এই যে আসছে, আমি ওকে আর চলে যেতে দেবো না। মেঘ, তুমি এখানেই দাঁড়াও 1 মিনিট। মা, এসো, 7টা বাজা। দিদিভাই চলো।
আমি কিছু জানি না, আমাকে বললো তোমাকে ডেকে আনতে, তাই এক্সকিউজ মি। মেঘ, এই কথা খুব সত্যি যে প্রথমবার আমি সত্যি তোমাকে মন থেকে বরণ করে নিতে পারিনি, কিন্তু বিশ্বাস করো এইবার আমি আমার মনের একেবারে ভেতরের তাগিদ থেকে তোমাকে বরণ করে নিচ্ছি। মেঘ, এই বাড়ি তোমার, এই সংসার তোমার, এই পরিবার তোমার। তুমি একবারের জন্যও ভাববে না এই বাড়ি ছেড়ে যাওয়ার কথা, এই সম্পর্কগুলোকে ভেঙে দেওয়ার কথা তুমি মাথাতেও আনবে না। এসো। নীল, তোমরা সবাই মিলে যে নাটকটা এক্ষুনি করলে না, তার ঠিক উল্টো একটা নাটক কিন্তু আমি দরজার সামনে দাঁড়িয়ে এক্ষুনি করতে পারতাম, কিন্তু করলাম না, কারণ শুধুমাত্র আমার রুচিতে বাধে বলে। আর তুমি আবারও আমার সঙ্গে মিথ্যাচার করলে, আবারও আমাকে মিথ্যে বললে, আবারও আমাকে ঠকালে, শুধুমাত্র নিজের উদ্দেশ্য সাধন করতে, তাই তো? মেঘ, আসলে দেখো তুমি এটাকে কি কি আমি এটাকে কি কেন আমি এটাকে গুড স্পিরিটে নিচ্ছি না? কেন তোমাদের এই জেস্চারে আমি মুগ্ধ হয়ে মাথা নিচু করে নিচ্ছি না? কেন মাথা নিচু করে তোমাদের এই বরণডালা নিজের মাথায় নিয়ে নিচ্ছি না সেটাই ভাবছো? নীল, এতটা এতটা হিপোক্রিট তোমরা কি করে বলো তো? তোমাদের মধ্যে এতটা ঔদ্ধত্য, এতটা সুপিরিয়রিটি বোধ যে তোমরা ভেবে ফেললে আর ডিসাইডও করে ফেললে যে আমি কোর্টে যাওয়ার বদলে এখানে চলে আসবো, আর তোমাদের এই জেস্চারে, এই নাটকে আমি সামিলও হয়ে যাবো আর সবটা মেনে নেব। আর এই বরণডালা, তোমাদের এরকম জেস্চার দেখে আমি নিজের অপমান, কষ্ট, অসম্মান সব কিছু ভুলে যাবো একবারে, তাই না? আর নিজেকে একেবারে ধন্য মনে করবো, তাই তো? কেন? যে না না, আমাকে তো বরণ টরণ করে নেওয়া হচ্ছে, আহা কি সৌভাগ্য! আমার শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের বদলে ফেলেছে, আমার কাছে মাপ চাইছে, আমাকে কদর করছে। আর কি চাই একটা মেয়ের জীবনে, তাই না? আমি কি হাতে এবার চাঁদ চাইবো, তুমি এরকমই কিছু ভাবছো? একটা মেয়ের এর থেকে বেশি তো আর কিছু চাওয়ার থাকে না। এটাই আমার বড় সৌভাগ্য। আমার জীবনের একেবারে হিল্লে হয়ে গেল। হ্যাঁ, আমাকে তোমরা সবাই বলেছিলে ঠিকই, ক্যালাস, দুশ্চরিত্র, আরো কত কি, বাট এখন তো তোমরা আমাকে বরণ করে নিচ্ছ, তাই আমার তো সেসব কথা ভুলে যাওয়াই উচিত, তাই না? তুমি তো এটাই ভেবেছিলে যে মেঘ তো উল্টে সৌভাগ্যবতী, তার স্বামী তাকে ফিরিয়ে নিতে চাইছে, তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ফিরিয়ে নিতে চাইছে, এর থেকে বেশি আর একটা মেয়ের কি বা চাওয়ার থাকতো? এগুলোই ভেবেছিলে না মনে মনে? যখন এই জঘন্য নাটকটা প্ল্যান করেছিলে তখন ওই তো এটাই ভেবেছিলে যে তু আহ আহ এভাবে ডাকবো, ওই লেজ নাড়াতে নাড়াতে চলে আসবো, ও আমরা একবার ডাকলে সব ভুলে চলে আসবে, এটাই ভেবেছিলে তো? আরে বাবা, সেটা মেঘ 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 শোনো, মেঘ শোনো, ওর দোষ নেই, সমস্ত দোষটা আমার। শোনো, তুমি একটু মাথাটা ঠান্ডা করো, আমার কথাটা শোনো। আমি তোমাকে বলতে চাইছি, তোমার সাথে কথা বলতে চাইছি, কিন্তু তুমি তো শুনতে চাইছো না মেঘ। দেখো, তুমি যদি কথা বলতে, তাহলে এই সবটা কিন্তু আমি তোমাকে বলেই করতাম, তোমার বাবা মাকে শরিক করতাম, কিন্তু তুমি তো আমাকে কথা বলতে দিলে না, তাই জন্য বাধ্য হয়ে সেই আমি 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 আর আমি ডাকতাম, আমি বরণ করতাম, আমি কথা বলতাম। ডক্টর গাঙ্গুলি, আপনার সবকিছু কি আমিতে শুরু হয়ে আমিতেই শেষ হয়ে যায়? আর কারোর কোনো কথা বোঝার, শোনার, জানার দরকার আপনার নেই। তা আপনি হঠাৎ এখন মেঘকে বরণ করে নিতে চাইছেন? দুদিন আগেই যে মেঘের দিদিভাইকে বরণ করছিলেন, তখন তো এই মেঘের সাথে একেবারে মনে রাখার মতন ব্যবহার করেছিল। মেঘ মেঘ আমি বলছি শোনো, আমরা সবাই একটা ভুল ধারণার মধ্যে ছিলাম, একটা মোহ, একটা স্পেল। স্পেল? স্পেল মানে? স্পেল কথাটা আপনি কি বলছেন? স্পেল মানে কি? দিদিভাই এই ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক কি বলে সেসব করেছিল আপনাদের উপর?
ডক্টর গাঙ্গুলি, আপনি না একজন ডক্টর, এসব স্পেল টেল তো আপনার মুখে মানায় না। আপনি আপনারা সকলে জ্ঞানে নিজেদের বিচার বুদ্ধি দিয়ে যা যা করেছেন সেগুলো না এখন সব স্পেল টেল বলে আঙুলটা অন্যদিকে ঘুরিয়ে দেবেন। আমি এই বাড়ির চৌকাঠে এসে দাঁড়ানো থেকে আপনি আমাকে নিজের কম্পিটিটর ভেবে নিয়েছেন। একটা করে দুর্ঘটনা ঘটেছে, আপনার জীবের ধার আমাকে ফালা ফালা করে কেটেছে। মেঘ প্লিজ এবার থামো। দেখো আমার মনে হয় একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি মায়ের সঙ্গে এইভাবে কথা বলো না। বাড়াবাড়ি? আমার বলাগুলো বাড়াবাড়ি লাগছে নি? আর ডক্টর গাঙ্গুলির বলাগুলো? হ্যাঁ, আমি মানছি তুমি মাঝে মাঝে আমার পাশে এসে দাঁড়িয়েছ, কিন্তু সেটা ততক্ষণই যতক্ষণ তোমার ওই রেবেল খেলতে ভালো লাগতো। তার ঠিক পরে তুমিও সবার সঙ্গে আমার দিকে আঙুল তুলেছ। এগুলো সব ভুলে যাবো নি? আর এত কিছু কি করে ভুলে যাই বলো তো? আমার এখন ওই হিন্দি সিনেমার মতন একটা অ্যাক্সিডেন্ট হওয়া দরকার, যাতে সব ভুলে যাই আমি। মেঘ, আমি তো বারবার তোমায় বলছি, আমরা তো অন্যায় করেছি তোমার সঙ্গে, খুব অন্যায় করেছি। তুমি এই পরিবারের যোগ্য বউ। আমি জানি মেঘ, তোমার অনেক কারণ রয়েছে রাগ হবার, অভিমান হবার। না, আপনাদের ফ্যামিলির কারোর ওপর আমার কোনো অভিমান নেই, বিশ্বাস করুন। অভিমান কার ওপর কোথায় হয় সেটা আপনি জানেন? একজন ভালোবাসার মানুষ কিছু করলে তার ওপর অভিমান হয়, রাস্তার লোকেদের ওপর অভিমান হয় না। আর আপনারা আমার কাছে ততটাই দূরে। হ্যাঁ, ততটাই। মেঘ, আমরা সবাই তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি মেঘ। আমরা সবাই তোমাকে চিনতে ভুল করেছিলাম, ভীষণ ভুল করেছিলাম মেঘ। ও, তা এটাকে ভুল বলে বুঝি? একটা মানুষের ওপর দিনের পর দিন হওয়া মেন্টাল টর্চার, এটাকে ভুল বলে না। কোনো দেশের আইনেই এটাকে ভুল বলে না, এটাকে বলা হয় ইচ্ছে করে অপরাধ করা। আর হ্যাঁ, একটা কথা বলো তো, তোমরা হঠাৎ করে কি করে বুঝে গেলে যে তোমরা ভুল ছিলে? আর এটাও বা কি করে বুঝলে যে আমি আসলে একেবারে ভয়ানক ভালো? আর ডক্টর গাঙ্গুলি, আপনার হঠাৎ কি করে মনে হলো যে আমি নাকি এ বাড়ির যোগ্য বউ? গত সপ্তাহ পর্যন্ত তো সেটা মনে হয়নি। আর যোগ্য বউ? আপনি যে আমাকে এখন এই যোগ্য বউয়ের শিরোপাটা দিচ্ছেন, একবারও ভেবে দেখেছেন যে আপনারা আমাকে এ বাড়ির বউ হিসেবে পাওয়ার যোগ্য কিনা? আপনাদের এই যোগ্য অযোগ্য এসবের মাপকাঠিতে এতদিন ফেল করতে করতে মেঘ হঠাৎ পাশ করতে পারে, কিন্তু এই বাড়ি আমার যোগ্য না। হ্যাঁ, আমি এটাই বলছি। এটাকে আপনাদের অহংকার মনে হলে তাই, আর বাড়াবাড়ি মনে হলেও তাই। ডক্টর গাঙ্গুলি, আপনাদের ফ্যামিলির কেউ না আমার যোগ্য নয়, জানেন তো। আমার বাপি আমাকে অনেক ভালোবাসা দিয়ে, অনেক যত্ন দিয়ে, শিক্ষা দিয়ে বড় করে তুলেছে। আমাকে আত্মসম্মানবোধের পাঠ দিয়েছে। আর এই বাড়িতে আমি যে কটা দিন ছিলাম, আমার সেই আত্মসম্মানবোধেই ধাক্কা লেগেছে। হ্যাঁ, সবকিছু বিসর্জন দিয়ে, মাথা নিচু করে, মাথায় ঘোমটা টেনে আপনাদের পদসেবা করার শিক্ষা আমার বাপি আমাকে দেয়নি। সেটা কিন্তু এই বাড়ির কেউ তোমার কাছে এক্সপেক্ট করে না। মেঘ, জানি তুমি প্রচন্ড রেগে রয়েছো, আর সেই জন্যে এই কথাগুলো বলছো, তাই না? বলো। যা বলছি নিজের জ্ঞানে বলছি, বেখেয়ালে কিচ্ছু বলছি না। বা যা বলছি সেটা আমি ভুল বলছি বলে পরে আমি একটু অনুশোচনা করব। আর কি জন্য হঠাৎ করে আমি আপনাদের চোখে এতটা ভালো হয়ে গেলাম বলুন তো? কি জন্য? গিনির ব্যাপারটা সকলকে জানিয়েছি বলে, গিনি ও বাড়ির থেকে বেরোবার সুযোগ পেয়েছে বলে। আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, গিনির জায়গায় যে কেউ থাকলে আমি এই কাজটাই করতাম। আচ্ছা ডক্টর গাঙ্গুলি, গিনি, ধরো যদি ঘটনাগুলো একটু অন্যরকম হতো, মানে রূপ তোমার সঙ্গে বিয়ের পরপরই যদি নিজের আসল রূপটা দেখিয়ে না ফেলতো। ধরো বিয়ের পর বছরখানেক ওয়েট করে
তারপর নিজের সমূর্তিটা ধারণ করতো তখন? তাহলে তো মেঘরায় আপনাদের সবার কাছে এতটা ভালো হয়ে যেত না, তাই না নীল? তাহলে তো বোধহয় এসব নাটকটা করার আগে তুমি আমাকে এই বাড়িতে এখন নিয়ে আসতে না। তুমিও এতক্ষণে কোর্টে পৌঁছে যেতে, আর আমিও আর এতক্ষণে হয়তো সব মিটেও যেত। আর এই মাসের মধ্যে তোমার আর দিদিভাইয়ের বিয়েটাও হয়তো হয়ে যেত। সেটা যে হয়নি তার জন্য কিন্তু আমরা সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর এখন তো আমরা এটা ভাবতেই পারি না, ওটা যদি হতো তাহলে কি হতো বলো তো? গিনির জীবন, নীলের জীবন সমস্ত ছারখার হয়ে যেত। মেঘ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তুমি অতীতটাকে পিছনে ফেলে রেখে এগো। আজকের দিনটাকে নষ্ট হতে দিও না মেঘ, তোমাদের ভবিষ্যৎটা নষ্ট হতে দিও না। আপনি অতীতকে ভুলে যেতে বলছেন? কি করে ডক্টর গাঙ্গুলি, কি করে? ওই অতীতটা না আমাকে অনেক কিছু শিখিয়েছে। শিখিয়েছে যে মানুষ কতটা ইনহিউম্যান হতে পারে, আর যেটা আপনারা হয়েছিলেন। শিখিয়েছে যে ওই ভদ্রলোকের মুখোশের আড়ালে মানুষ কতটা ভয়ানক হতে পারে। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না যে আপনাদের ভীষণ রকমভাবে হিপোক্রিট লাগছে? মনে হচ্ছে না একবার? এক কাজ করুন, আপনারা ওই সময়টা মনে করুন যখন রূপ আর গিনির বিয়েটা হয়ে ওঠেনি। তাহলেই দেখবেন এই যোগ্য বউকে আপনাদের হঠাৎ করে কিরকম অযোগ্য লাগছে। সে ক্লাসলেস, ভদ্র সমাজে লোকজনের সামনে তাকে দাঁড় করানো যায় না, সে লোকজনের সঙ্গে কথা বলতে পারে না, সোশ্যালাইজ করতে পারে না। আপনাদের এই ভালো ছেলেটাকে ইনফ্লুয়েন্স করে আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে। আপনাদেরই সুবিধে হবে। আপনারা আমাকে ঘেন্না করেছেন, ভেবেছেন এ বাড়ির থেকে তাড়িয়ে দেবে। ডক্টর গাঙ্গুলি, সেই ঘেন্নার ভিত কিন্তু অনেক শক্ত ছিল। আজকে আপনাদের এই মাপ চাওয়াচাওয়ি বিষয়গুলো না বড্ড ঠুনকো। আর আমি তো এটাও ভুলে যাচ্ছি, আপনারা তো আবার ওই রূপের কথায় আমার চরিত্রের দিকেও পর্যন্ত আঙুল তুলেছে। এরপর কেউ এসে বলবে যে আপনাদের যোগ্য বউ রাত পর্যন্ত অনুষ্ঠান করে, বাইরে বাইরে গান গাইতে যায়, তখন কি হবে? হঠাৎ করে সব বরণ টরণ এত কিছু করে আমাকে ভালোর তকমা দিয়ে দেবেন না ডক্টর গাঙ্গুলি। আর নীল, তুমি তো আবার এদেশের আদর্শ পুরুষ। তোমার তো আবার থেকে থেকে বউয়ের অগ্নি পরীক্ষা নিতে ইচ্ছে হয়, যাতে নিজের ইগো স্যাটিসফাইড হয়। তো এইসব যোগ্য বউটাও বলে যে আমাকে বাড়িতে নিয়ে আসছো, যদি আবার তোমার অগ্নি পরীক্ষা নিতে ইচ্ছে হয়, আর সে যদি ঘাড় নাড়িয়ে বলে যে না, দেব না অগ্নি পরীক্ষা, তখন কি হবে? কি রে দাদি ভাই, বল বল, কি করবি? আশ্চর্য, চুপ করে আছিস কেন? আচ্ছা, এই সামান্য কথাটা বলতে আটকাচ্ছে কোথায়? কেন বলতে পারছিস না? তোমার অগ্নি পরীক্ষা নিয়ে এমন ধৃষ্টতা আমার কোনোদিনও হবে না। কেন বলতে পারছিস না? অগ্নি পরীক্ষা যদি কাউকে দিতে হয়, সেটা এই যুগে সীতাদের দিতে হবে না, দিতে হবে তোদের, তোকে। ঠাম্মি, অনেকক্ষণ ধরে না ঘর থেকে তোর কথা শুনছিলাম। এই তো আমার আপসীন তেজি মেঘ দিদি। সকলে কি ভেবেছিল জানিস তো? তুই হলি নরম মেয়ে, তোকে যে পাত্রে ঢালবে তুই সেই পাত্রের মতন হয়ে যাবি। কিন্তু আমি তো জানি তুই তেমনটা নয়। তোর ভেতরে জোরটা তুই যে এখনো ধরে রয়েছিস, দেখে আমার খুব ভালো লাগলো দিদি। ঠাম্মি, ঠাম্মি প্লিজ তুমি মেঘকে বোঝাও না, প্লিজ ওকে বলো না আমাদের সকলের রিকোয়েস্টটা মেনে নিতে। এ বাড়িতে ওর আর কোনো অসম্মান হবে না, আমরা ওকে মাথায় করে রাখবো। কেন দিদি ভাই, ওকে তোরা মাথায় করে রাখবি কেন? 1 বছর আগে যে মেঘ তোদের চক্ষুশূল হয়েছিল, ও তো সেই মেঘ। ওর তো কোনো পরিবর্তন হয়নি। পায়ের নিচে থেকে টেনে মাথায় তোলার কথা কেন বলছিস? মা, আমরা একটা ভুলের মধ্যে ছিলাম, বলছি তো।
আমাদের ভুলটা ভেঙে গেছে। ঠাম্মি, তোমার সঙ্গে দেখা হলো ভালোই হলো। দেখা না হলে সত্যিই খুব খারাপ লাগতো। আর এবার তো আমার দেরি হয়ে গেল, এরপর আমাকে কোর্টে পৌঁছতেই হবে, নাহলে খুব মুশকিল। আমি একটা কথা বলতে পারি? বলুন, কিন্তু এই বাড়িতে ফিরে আসা ছাড়া যা ইচ্ছে বলুন। বেশ, আমি ফিরতে বলছি না, কিন্তু মেঘ, তুমি যতই অস্বীকার করতে চাও, আমি কিন্তু বিশ্বাস করি তুমি নীলকে ভালোবাসো আজ, আর নীলও তোমাকে ভালোবাসে। তোমাদের দুজনের মধ্যেকার এই ভালোবাসাটা যদি এত কিছুর পরেও বেঁচে থেকে থাকে, তাহলে সেটাকে তোমরা বাঁচিয়ে রাখো। তোমরা দুজনে যদি এখানে থাকতে না চাও, থেকো না। নীল তোমাকে নিয়ে আলাদা সংসার করবে। আর তুমি যদি আমাদের মাফ করতে না পারো, করো না, কিন্তু নীলের সঙ্গে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো প্লিজ। কি বলুন তো, সবকিছু সবসময় মিটিয়ে নেওয়া যায় না, মানিয়ে নেওয়া যায় না। অন্তত সেই শিক্ষা আমি পাই। আর ঠিক 40 মিনিটের মধ্যে আমাদের তো কোর্টে পৌঁছতে হবে। আমি ট্যাক্সি ধরে চলে যাচ্ছি, তুমি নিজের গাড়ি নিয়ে চলে এসো। দাঁড়াও মেঘ,